আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদি। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানান। আমরা একটু শুরুতেই জানতে চাই, সেটা হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত 15 থেকে 10-এ নিয়ে আসা, সেটা আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, এই যে একটা সিদ্ধান্ত, অর্থাৎ একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতগুলো সিম কার্ড একজন গ্রাহক ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে এর আগে কয়েকবার সিদ্ধান্ত বদল হয়েছে। আপনার প্রথমে 15টা, একসময় তো কে কয়টা করবে নির্ধারিত ছিল না। এটা যখন আপনার 2016 সালের পরে বায়োমেট্রিক সিম কার্ড নিবন্ধন হলো, তখন এটাকে আপনার কম করে প্রথমে 15 করা হলো, পরে আবার সংখ্যাটাকে 9 নামিয়ে আনা হলো। এরপরে এতদিন মধ্যে 9ই ছিল, সেখান থেকে পরে আবার এক ধাপ বাড়িয়ে 10 করা হলো। এখন আবার পরবর্তীতে আবার 15 করা হয়েছিল, সেখান থেকে কমিয়ে আবার 10 করা হলো। মানে 4-5 বার কিন্তু সিদ্ধান্তটা বদল হলো। আমার প্রথম কথা হচ্ছে, পলিসিটা কনসিস্টেন্ট হতে হবে। অর্থাৎ আপনি যে পলিসি নিচ্ছেন সেটা প্রত্যেক 6 মাস পর 1 বছর পরে চেঞ্জ করতে হবে কেন? সেই জায়গাটাকে আপনাকে নির্ধারণ করেই পলিসি নির্ধারণ করতে হবে যে আসলে একজন গ্রাহক তার কয়টা সিম আসলে এক নামে নিবন্ধন করা প্রয়োজন। আইডিয়াল যদি বলি, একজন গ্রাহকের তো একটা বেশি সিম দরকার নেই নিবন্ধন করার। অনেক সময় যেটা হয়, বাংলাদেশের বাস্তবতায় যেটা হয়, যে ফ্যামিলিতে ধরেন 7-8 জন মেম্বার আছে বা 5-6 জন মেম্বার আছে। এই মেম্বাররা অনেকেই আসলে তাদের হয়তো কারো বায়োমেট্রিক দিয়ে বয়স্ক মানুষ আছেন, কিংবা অনেকেই আছেন মানে পরিবারের কর্তা একাই সবগুলো কিনে নিয়ে আসেন, দিয়ে দেন, গিফট করেন, এরকম হয়। ফলে একজন কর্তার নামে হয়তো 560 থাকতে পারে, কিন্তু এটা আসলে 15টি হওয়ার কোনো কারণ নেই। কারণ 15টি ওয়ান কাইন্ড একটা কর্পোরেট সংখ্যা, সেটা একজন ব্যক্তির নামে হওয়াটা আসলে যুক্তিযুক্ত না। এই যে 9-6 আমরা কখনো দেখছি 9, কখনো 10, কখনো 15, আবার 10। তো এই যে আপনি বলছেন যে পলিসি মেকিংয়ে যারা থাকে, মেকার যারা থাকে, আসলে এইটা আসলে কার, মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে আমরা সংখ্যা বাড়াচ্ছি আবার কমাচ্ছি? না, এখানে বিষয় হচ্ছে, যদি আপনি মানে একজন ব্যক্তি অনেক সিম নিবন্ধন করতে পারবে, এই সুযোগটা দিলে সবচেয়ে বেশি লাভ হয় অপারেটরদের। কারণ হলো, উনি তখন যেমন খুশি তেমন বিক্রি করতে পারেন। আপনি গেলেন, একটা বায়োমেট্রিক দিলেন, সঙ্গে সঙ্গে আপনি একটা সিম নিয়ে নিলেন, কোনো সমস্যা নাই। তার বেশি বিক্রি হলো। হয়তো আপনি মনে করলেন যে কোনো একটা, মনে করেন আপনার গোপন একজন বন্ধুর সঙ্গেই কথা বলবেন, এই জন্য আপনি একটা সিম আজকে নিলেন, নিয়ে এমনি কথা বলে আবার এটা বন্ধ করে দিলেন। আপনি কিন্তু যদি আনলিমিটেড থাকে এই সুযোগটা সে পাচ্ছে, কিন্তু যদি লিমিটেড থেকে যায় তখন কিন্তু এই সুযোগটা পাবে না। এবং এটা আবার অপরাধীরাও করতে পারে, যে ভাবলো যে আজকে একটা আমি সিম নিলাম, নিয়ে অপরাধ করে এটা বন্ধ করে দিব। যদি আনলিমিটেড থাকে তাহলে অপরাধীর এই সুযোগটা পেতে পারে, কিন্তু যদি লিমিটেড থাকে তাহলে তো সে পাবে না, তাকে আবার ওই ব্যক্তি করতে হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা মানে তাদের সুবিধা হয়, কিন্তু যেই কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়তো প্রভাবিত করে এটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় এখন ঠিকই আছে। 10টাও কিন্তু বেশি। একটা পরিবারে এখন বাংলাদেশের সমস্ত পরিবারগুলোতে সব মিলে পরিবারের সংখ্যা আসলে 7-8 জনের বেশি হয় না। তো সেই ক্ষেত্রে যদি 10টা দেয় ইজ এনাফ। তাহলে পরে যেটা হবে, এখন দেখেন একজন লোক হয়তো 15টা সিম নিবন্ধন রেখেছে, সেই যে বললাম বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, সে কিন্তু ওর ওই 5টা-6টায় ব্যবহার করতেছে না। সে ব্যবহার করতেছে হয়তো 5টা সিম তার ব্যবহার হচ্ছে পরিবারে, 6টা বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ পড়ে আছে। এতে কিন্তু আবার অপারেটরদের লস, কারণ যখন এই সিমটা ইনঅ্যাক্টিভ পড়ে আছে সে কিন্তু বিক্রি করতে পারছে না। আবার 6 মাস পরে রিসাইকেল হয়ে যাচ্ছে। আর একটা বড় সমস্যা হচ্ছে, এখন এক ব্যক্তির নামে অনেক বেশি সিম থাকার কারণে উনি হয়তো একটা সময় ওই যে বললাম কোনো হঠাৎ প্রয়োজনে কিনে বন্ধ করে দিচ্ছেন, উনি জানেনই না যে এই নাম্বারটা 6 মাস 7 মাস ধরে রিচার্জ করা হয়নি, এটা মোবাইল অপারেটররা রিসাইকেল করে দিল 1 বছর পরে। হ্যাঁ, এই রিসাইকেল করার সমস্যাটা হচ্ছে, ধরেন আপনি একটা নতুন সিম কিনতে গেছেন, ওই নাম্বারটা একটু ভালো ছিল, মোবাইল অপারেটর আপনাকে ভালো নাম্বার নেবেন বলে হ্যাঁ আপনাকে রিসাইকেল সিমটা দিয়ে দিল। এই রিসাইকেল সিমটা যে অ্যাক্টিভ করলেন, ওনার ওই ফোনে যে সমস্ত এর আগে কনভারসেশন হয়েছিল, বা যদি কোনো অপরাধ করে থাকেন, অন্য কেউ ফোন করে থাকেন, সেই ফোনগুলো কিন্তু আপনার নামে আসা শুরু হলো। অর্থাৎ একটা রিসাইকেল সিমে আগের যে কলগুলো যে নাম্বারগুলো থেকে আসছে, যে ইয়েগুলো হয়েছে, ওই কন্ট্যাক্টগুলো আসলে কী হবে, বন্ধ করা হবে না চালু থাকবে, সেটা নির্ধারণ না করে যখন আপনি রিসাইকেল সিম সমানে বিক্রি করতেছেন, তখন কিন্তু একটা বড় সংকট তৈরি হচ্ছে যে নতুন গ্রাহক যিনি নতুন করে সিমটা কিনেছেন, সব দায়টা চলে আসছে তার উপরে, এবং তার কাছে অসংখ্য আনওয়ান্টেড কল আসতেছে। এইটার দায়িত্ব কে নেবে? সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন যে 15 থেকে 10-এ নামিয়েছে, এটা ঠিক আছে, এটা আরও কমানো উচিত। আপনার ম্যাক্সিমাম দেশে 2 থেকে 3টার বেশি দেয় না, সর্বোচ্চ বোধহয় 5টা। সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়তো বা হয়ে গেছে মোবাইল অপারেটর যারা আছে, তারা কি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম এর মধ্যে দিয়ে কি মনে করছেন? না, ওই যে তাদের ইচ্ছে মতো সিম বিক্রির জিনিসটা একটু অফ হয়ে গেল, তারা হতে পারে। এখন যে বড় সমস্যাটা হবে, অনেকে হয়তো ধরেন এমন করেছে যে ধরেন তারা একটা কারো ছোট অফিস, 15-20 জনের অফিস বা 12-14 জনের অফিস, সে একার নামে অনেকগুলো সিম কিনে ফেলেছে, কিনে কর্মচারীদের দিয়ে দিয়েছে। এখন তারা যদি সিম কার্ডটা কমাইতে যায়, এখন কিন্তু বাংলাদেশে মোবাইল অপারেটরদের গ্রাহক সংখ্যা মানে কেন্দ্র খুবই কম।
তারা গত কয়েক বছরে গ্রাজুয়ালি কমাতে 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 অনেক কম পর্যায়ে নিয়ে আসে। ঢাকায় আপনি খুঁজে হয়তো এক একটা অপারেটর হার্ডলি এখন 5 থেকে 6টা পাবেন, তার বেশি পাবেন না। ফলে এই চাপটা কিন্তু বাড়বে গ্রাহক কেন্দ্রে গ্রাহক যেন ভোগান্তি না হয় সেটা একটু খেয়াল রাখা দরকার। আর যেগুলো তাদের বলে যে ভার্চুয়াল গ্রাহক সেবা কেন্দ্র আছে, ওগুলো আসলে খুব একটা কাজ করে না। মানে কোনো মোবাইল অপারেটরই ভার্চুয়াল গ্রাহক সেন্টার যেটা আছে, সেটা কল সেন্টার তো এখন নাই বলতে পারেন, অন্যগুলোতেও আসলে এভাবে মেলে না। একমাত্র ফিজিক্যালি কোনো সেন্টারে গেলে কিছুটা সেবা পাওয়া যায়, কিন্তু সেগুলোর সংখ্যা খুবই কম। ফলে যখনই একটা বড় সিদ্ধান্ত নিচ্ছেন আপনি, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যখন আপনাকে গ্রাহক সেবা কেন্দ্রে যেতেই হবে, তখন ওই গ্রাহক সেবা কেন্দ্রের আপনার সংখ্যাটা বাড়ানো প্রয়োজন, অস্থায়ী ভিত্তিতে তারা দিয়ে এই সমস্যাটা করুক। না হলে কিন্তু গ্রাহক একটা বড় ভোগান্তির শিকার হবে, যার দায়টা কিন্তু গভর্নমেন্টের কাছে চলে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নতুন করে যেটা আসছে যে আমি আমার বাসায় হয়তো সিসি ক্যামেরার সাথে একটা সিম সংযুক্ত করছি, আবার অনেকে কর্পোরেটে গাড়ি পরিবহন যারা আছে পরিবহনের সাথে এখানে সিম ট্যাগ হচ্ছে। এই আইটি সেবাগুলো আসলে কীভাবে কি নিশ্চিত হবে? এগুলো তো একটা রেজিস্ট্রেশনের মধ্যে চলে যাবে, তো এটা কি কর্পোরেট বেস হবে না কি অবস্থা? আমি যদি অবশ্যই আপনি যে কোনো সিম কার্ডই ব্যবহার করেন না কেন, ওই সিম কার্ডটার একটা মালিকানা নিশ্চিত হতে হবে। মালিকানা নিশ্চিত না হলে ওই সিম কার্ড দিয়ে যে কোনো ধরনের অপরাধ করা সম্ভব। যখনই মালিকানা নিশ্চিত হচ্ছে, এখন বাংলাদেশে কিন্তু এখনও প্রচুর ভুয়া পাওয়া যায়। কেন? অনেক সময় দোকানেও এটা করে যে ধরেন আপনি একটা কোনো কারণে একটা আইডি কার্ড ফটোকপি করতে গেছেন, সে ওই আইডি কার্ডের নাম্বারটা রেখে দিল, তারপরে সে আপনার এই বায়োমেট্রিককে কোনো রকমের বাইপাস করে সে ওই আইডি কার্ড দিয়ে একসঙ্গে, বায়োমেট্রিক আগে এটা খুব বেশি হতো, এখন তো একটু রেস্ট্রিক্টেড হয়েছে বায়োমেট্রিক করার জন্য। ফলে দেখা যাচ্ছে সে 15-20টা নিজেই এইভাবে সিম অ্যাক্টিভ করে ফেললো, করে সেগুলো বিক্রি করলো। সমস্যাটা কিন্তু হয় যেই কারণে আসলে মালিকানা নিশ্চিত হোক, সেটা আপনার ভেহিকেল ট্র্যাকিংয়ে ব্যবহৃত হোক বা আপনার কোনো আইওটি ডিভাইসগুলো এখন তো আরও বাড়বে, শুধুমাত্র সিসি ক্যামেরা না, ভবিষ্যতে আপনি ফ্রিজের সঙ্গে সিম কার্ড যুক্ত হতে পারে, আপনার ভবিষ্যতে আপনার অন্য অন্য যেগুলো ইউজ করেন, ইভেন আপনার ধরেন আপনার খাটটা মানে তার বেডটা পরিষ্কার আছে কিনা এটা হয়তো আপনাকে মেশিনে জানায় দেবে। হ্যাঁ, এটা হবে। ফলে আপনি আইওটিতে কিন্তু আগামীতে সিম কার্ড অনেক বেশি ব্যবহার হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আইওটিতে ব্যবহৃত সিম কার্ডের মালিকানা কীভাবে নিশ্চিত করবেন সেটাও আর একটা বিটিআর সেক্টরে নেওয়া উচিত। যে সেটা ধরেন এক লোকের হয়তো এখন 10টা আছে, এবং আমার মনে হয় না পরিবারের ক্ষেত্রে এই 10টার বেশি প্রয়োজন আছে, কিন্তু আইওটির ক্ষেত্রে তো বলতে পারি যেটা আমি আইওটির কাছে ব্যবহার করছি, আমার ডিভাইস নাম্বারগুলো আছে, প্রত্যেকটা ডিভাইসের তো একটা নাম্বার থাকে, ওটার এগেনস্ট এই নাম্বারটা সিমটা ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে এমন হতে পারে যে এই সিমে ভয়েস বা অন্য কিছু লক করা হতে পারে, শুধুমাত্র ডাটার একটা সিগন্যাল এখানে ব্যবহার করা হতে পারে। এগুলো অনেক রকম সিস্টেম এখন প্রযুক্তি টেকনোলজি দুনিয়াতে চলে এসছে। বাংলাদেশে এখন পর্যন্ত তো সিম কথা বলা এবং এর জন্য ব্যবহৃত হয়। আইওটির উপযোগী করে সিম কার্ডের ব্যবহার সেটা হয়তো ভবিষ্যতে বাংলাদেশেও হবে, কারণ যখন আইওটিটা বাড়বে আর কি। আমরা যখন আলোচনা করছি সিমের সংখ্যা নির্ধারণে, তখন অন্যান্য দেশে কি অবস্থা যদি একটু বলেন, যে তাদের এখানে কি অবস্থা, সিম কতগুলো একজন ব্যক্তি ব্যবহার করতে পারে? যেমন ধরেন আমাদের প্রতিবেশী দেশগুলোতে আমার জানা মতে ভারত শ্রীলঙ্কা কোথাও 5টার বেশি নাই, তাদের সবাইকে 5টা করে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। সম্ভবত আমাদের এবং নেপালই সবচেয়ে বেশি সিম কার্ড, নেপালে বোধহয় 9টা ছিল, 7টার আমাদেরই সবচেয়ে বেশি ছিল। এই রিজনে হাইয়েস্ট সিম কার্ড একটা জাতীয় পত্রের পরিচয় মালিকানা দেওয়া, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি ছিল। এবং ওই যে বললাম বারবার কিন্তু চেঞ্জ হয়েছে, অন্যরা কিন্তু এভাবে চেঞ্জ করে না, আমাদের এখানেই সবচেয়ে বেশি ছিল। এখন আমরা সেটা একটা লিমিটের মধ্যে নিয়ে আসতেছি, আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটা যেন গ্রাহক ভোগান্তির শিকার না হয়। কিন্তু বিটিআরসির আসলে কি করা দরকার? সময় উপযোগী যে পলিসি নেয় বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, এটা আসলে স্ট্যান্ডার্ড একটা পলিসিতে যাওয়া দরকার কিনা? বিটিআরসির আসলে যে কোনো পলিসির ক্ষেত্রে একটা কমপ্লিট স্টাডি থাকা দরকার, একটা সমীক্ষা থাকা দরকার, যে আমি এই পলিসিটা নিচ্ছি, এই পলিসির মেয়াদ কতদিন হবে, এই সময় কেন প্রয়োজন। ধরেন আমি একটা পলিসি নিলাম যে আমার এটা গতকাল একটা জরুরি কাজ আছে, ওটা কিংবা কোনো একটা থেকে প্রেশার আসছে, ওটাকে মিটিগেট করার জন্য আমি একটা পলিসি নিয়ে নিলাম না, এইভাবে না। পলিসিটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আজ থেকে 20 বছরের মধ্যে চিন্তা করে, এর মধ্যে টেকনোলজির কী ধরনের বিবর্তন হবে, কী ধরনের ট্রান্সফরমেশন হবে, সেগুলোকে চিন্তা করে যদি তারা নেয়, হ্যাঁ হয়তোবা সেই পলিসি আবার 5 বছর পরে চেঞ্জ করতে হতে পারে, হ্যাঁ, কিন্তু যদি আপনি 20 বছর মেয়াদি নেন খুব বেশি চেঞ্জ করতে হবে না। কিন্তু আমাদের এখানে যেটা হয় সবগুলো অ্যাডহক হয়, আজকে একটা সামনে একটা প্রয়োজন আসছে, মনে হলো যে আজকে আমার হঠাৎ করে একটু জ্বর এসে একটা প্যারাসিটামল খেয়ে ফেলতে হবে, ঠিক সেই রকম করে একটা পলিসি নেওয়া হয় এখানে। যেই কারণেই কিন্তু এতদিন আমাদের পলিসি মানে কনসিস্টেন্টটা কম, বিদেশি বিনিয়োগরা কিন্তু এই ধরনের আস্থার সংকটে ভোগেন। অনেক বিনিয়োগকারী এখান থেকে এসে আবার চলে গেছেন এই কারণে যে এখানে কোনো পলিসি মানে রেগুলেটরি স্ট্রাকচার বলেন আর ট্যাক্স স্ট্রাকচার বলেন কোনোটাই কনসিস্টেন্ট না, সবগুলো হচ্ছে খুবই আনস্টেবল, খুবই অস্থিতিশীল। যে কারণে কিন্তু আমাদের এই যে বিদেশি বিনিয়োগ কম এসেছে, এফডিআই কমে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় কারণ। আনস্টেবল বলছেন কেন, কেন করি আমরা এটা? কোনটা? এই যে সিদ্ধান্তের যে নয়, যে এটা হচ্ছে একদম যদি ক্লিয়ার করে বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিসির দ্রুত যে যখন চেঞ্জ হয় সেটা কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে হয়।
যখন রেগুলেটরি স্ট্রাকচার অনেক চেঞ্জগুলো কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ ব্যক্তির সাথে ইতিপূর্বে আমরা দেখেছি, সেই কারণে দ্রুত চেঞ্জ করা হয়েছে। আর ট্যাক্সের ক্ষেত্রে যেটা হয়েছে, গভর্নমেন্ট যখনই অন্য কোনো খাত থেকে কর আদায় কম হয়েছে, দুম করে একটা প্রোগ্রাম দিয়ে ট্যাক্স বাড়িয়ে এই খাত থেকে বেশি আদায়ের চেষ্টা করেছে। কোনোটাই আসলে সুস্থ চিন্তার প্রতিফলন না। ঠিক আছে, সুস্থ চিন্তা করলে দ্রুত করার দরকার নেই, তখন সময় নিয়ে করা যায়। অনেক অনেক ধন্যবাদ রাশিদ ভাই আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম মোবাইল খাতে যে সিম নির্ধারণ করছে সরকার 10টিতে, সে বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত ছিলেন আলোচনার জন্য টেলিকম খাত বিশ্লেষক রাশিদ মেহেদী।